ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়। তো অষ্টম অধ্যায়ের অনুশীলনীর যে কনসেপ্টগুলো আছে এবং অনুশীলনীর কিছু কাজ সেগুলো আমরা শেষ করেছি। আজকে আমরা অনুশীলনীর সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করব এবং যাচাই করব যে আমরা এই অধ্যায়ে কিছু শিখতে পারলাম কিনা। তো প্রথম প্রশ্ন হচ্ছে, সমতল দর্পণ কি? সমতল দর্পণ হচ্ছে যে সমতল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সেটাই হচ্ছে সমতল দর্পণ। ঠিক আছে। এরপর বলছে যে সমতল দর্পণের পিছনে ধাতুর প্রলেপ কেন লাগানো হয়। তো সমতল দর্পণের পিছনে ধাতুর প্রলেপ লাগানোর কারণটা হচ্ছে, আমরা জানি যে যে স্বচ্ছ কাঁচগুলো আছে জেনারেলি, এই কাঁচগুলো সাধারণত কি হয়, স্বচ্ছ হয় এবং আলোর 95 থেকে 96% আলো কি হয় এর মধ্যে দিয়ে পাস করে চলে যায়, আর মাত্র 4-5% আলো কি হয়, প্রতিফলিত হয়। তো এই জন্য এই কাজগুলোতে যেন প্রায় 100% আপ টু 100% আলো যেন প্রতিফলিত হয়, এই জন্য কি করা হয়, এর যে কোনো এক পাশে ধাতুর প্রলেপ দেওয়া হয়। ধাতুর প্রলেপ দেওয়া হলে কি হয়, 4% আলোতে এই দিক থেকে প্রতিফলিত হয়, আর বাকি 96% আলো এবার কি হবে, এই ধাতুর প্রলেপ থেকে প্রতিফলিত হবে। অর্থাৎ পুরো কাজটা একটা কি হবে, প্রায় 96, 97, 98% আলোর প্রতিফলক হিসেবে কাজ করবে। মূলত একটা স্বচ্ছ কাজকে, সাধারণ কাজকে দর্পণে পরিণত করার জন্যই ধাতুর প্রলেপ লাগানো হয়। এরপরের প্রশ্নটা হচ্ছে, চিত্র একে দর্পণ থেকে পি কিউ বস্তুর বিম্বের অবস্থান নির্ণয় করো। তাহলে প্রথম চিত্রের কথা বলছে, তার মানে পি কিউ বস্তু যেহেতু এখানে আছে, তাহলে এটা হচ্ছে একটা সমতল দর্পণ। এটা কি একটা সমতল দর্পণ? সমতল দর্পণের সামনে 1 মিটার দূরে একটা পি কিউ বস্তু আছে। তো এর বিম্বটা কিভাবে তৈরি হবে সেটা দেখার জন্য আমরা এখানে আসি। তো আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে সমতল দর্পণ। ঠিক আছে, এটা সমতল দর্পণ। এখান থেকে আমরা আলোক রশ্মি আঁকাবো। ঠিক আছে। তো আমরা জানি যে প্রত্যেকটা পয়েন্ট থেকে যদি আমরা প্রতিবিম্ব পেতে চাই, অ্যাটলিস্ট 2টা করে বিন্দু লাগবে, 2টা করে রশ্মি লাগবে। তো এখান থেকে একটা রশ্মি আমরা অলরেডি জানি যে এই যে আমরা যদি পি বিন্দুর বিম্ব এইদিকে তৈরি করতে চাই, তাহলে পি বিন্দু থেকে 2টা রশ্মি লাগবে। তাহলে একটা রশ্মি যদি আমরা একদম দর্পণের উপর লম্বভাবে যে রশ্মিটা পড়বে, আমরা জানি সেই রশ্মিটা কি হবে, লম্বভাবেই প্যাক করবে। ঠিক আছে, যে রশ্মিটা লম্বভাবে যাবে সেই রশ্মিটা লম্বভাবেই প্যাক করবে। ঠিক আছে। আর এখান থেকে আর একটা রশ্মি আমরা নেই বাঁকাভাবে, এইভাবে। ঠিক আছে, এইভাবে যদি বাঁকাভাবে নেই, তাহলে এখানে যদি আমরা অভিলম্ব আঁকি, ঠিক আছে, অভিলম্ব যদি আঁকি, তাহলে এখান থেকে সেম অ্যাঙ্গেলে কি হবে, এই আলোটা এই দিকে টার্ন করবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো হ্যাঁ, একই অ্যাঙ্গেলে এইদিকে যাবে। তাহলে আমরা 2টা রশ্মি পাইলাম, একটা এইদিকে সোজা গিয়ে এইদিকে আসছে, আর একটা এই দিক দিয়ে প্রতিফলিত হয়ে এই দিক দিয়ে গেছে। ঠিক আছে। তো এখন এই 2টা আলোকে যদি আমরা পিছনের দিকে বাড়িয়ে দেই, তাহলে কি পাই, তো এই আলোটাকে যদি আমরা পিছনের দিকে বাড়াই দেই, তাহলে এই বরাবর, আর এটাকে যদি আমরা পিছনের দিকে বাড়াই দেই, ঠিক আছে, তাহলে সে কোথায় মিললো, মোটামুটি আমরা যদি একটু দূর থেকে নেই তাহলে সুবিধা হবে আমাদের জন্য। ঠিক আছে। তো হ্যাঁ, এবার হয়েছে। ওকে, তাহলে এটা কোথায় মিললো, এই পয়েন্টে মিলে গেল। ঠিক আছে, তাহলে আমরা পি পি প্রাইমটা এখানে পাবো। ঠিক আছে, এখানে তাহলে পি এর তোমার পি বিন্দুর বিম্ব এখানে পাবো। ঠিক আছে। একইভাবে এখান থেকে একটা আলোক রশ্মি, তো আমরা সবসময় একটা আলোক রশ্মি যেন লম্বভাবে একটা আলোক রশ্মি নেবো। ঠিক আছে, যে আলো, এটা এই কালার না দেই, তো আমরা আবার ওই কালারটাই দেই। তাহলে এখান থেকে আর একটা আলোক রশ্মি কি হবে, এখানে লম্বভাবে আপতিত হবে, যেটা এটা তো লম্বভাবে যেটা আপতিত হবে, ওটা ওই দিক দিয়েই কি করবে, ব্যাক করবে। ঠিক আছে, ওই দিক দিয়েই যেটা লম্বভাবে আপতিত হয়েছে সেটা ওই সেম ডিরেকশনে, এটা এই দিক দিয়ে গিয়ে এটা ওই দিক দিয়েই কি করবে, সেম ডিরেকশনেই ব্যাক করবে। ঠিক আছে, একই দিক দিয়ে এটা ব্যাক করবে। আর একটা আলোক রশ্মি নেই, আমরা একটুখানি বাঁকা করে। ঠিক আছে, তো মোটামুটি বাঁকা করে নিলাম। তো তো আমরা আলোক রশ্মিটা এমনভাবে বাঁকা করে নেব, আমরা এইখানে যদি চোখ থাকে আমাদের, এই আলোক রশ্মিটা মনে করো এই চোখে গিয়ে পৌঁছাইছে। ঠিক আছে, এই চোখে গিয়ে পৌঁছাইছে। তাহলে আমরা এমন একটা আলোক রশ্মি, ঠিক আছে, এটা চোখ কি যে হইলো আল্লাহ জানে, তো এই চোখে গিয়ে পৌঁছাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এমন একটা আলোক রশ্মি নিব যেটা এই চোখে গিয়ে মূলত পৌঁছাবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে নিতে হবে মোটামুটি এইরকম করে নিলেই হবে। ঠিক আছে, এই আলোক রশ্মিটা বেঁকে গিয়ে একই অ্যাঙ্গেলে এখানে গিয়ে চোখে পড়লো, আর এখানে অভিলম্ব আঁকি আমরা। ঠিক আছে, এই যেটা হচ্ছে অভিলম্ব। ঠিক আছে, একই অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে গেছে। এবং এরপর আমরা কি করবো, এই 2টা আলোকে পিছনের দিকে বাড়াবো। একটা আলো কোনটা, এটাকে যদি আমরা পিছনের দিকে বাড়াই, তাহলে তো এই দিকেই যাবে আলটিমেটলি। আর এইটাকে যদি আমরা পিছনের দিকে বাড়াই দেই,
তাহলে সেটা মিলবে কোথায়, এই তোমার সোজাসুজি যদি বাড়ায় দেই তাহলে মোটামুটি এই যে এখানে মিলে গেছে। ঠিক আছে, তার মানে কিউ বিন্দুর প্রতিবিম্ব তৈরি হবে কোথায়, এখানে, এটাকে আমরা কিউ প্রাইম বলছি। তার মানে পি কিউ বিন্দুটা, তাহলে পি কিউ বস্তুটা এখানে তার কি হলো, বিম্ব তৈরি। একটু বাঁকা হইলো সমস্যা নাই, ঠিক আছে, তোমরা স্কেল দিয়ে ধরে ধরে আঁকলে এটা কি হবে না, ভুল হবে না। তাহলে আমরা দেখলাম যে তাহলে এর প্রতিবিম্বটা কি হলো, এইদিকে তৈরি হলো। ঠিক আছে, তো আমরা দুইটা দুইটা করে প্রত্যেকটা পয়েন্ট থেকে দুইটা দুইটা করে বিন্দু নিয়েছি। একটা নিয়েছি আয়নার উপর লম্বভাবে, যেটা লম্বভাবে যাবে ওটা লম্বভাবেই ব্যাক করবে, তাহলে পিছন দিকে বাড়ায় দিলে সোজাসুজি চলে যাবে। ঠিক আছে, আর আরেকটি হচ্ছে আমরা যে কোনো অ্যাঙ্গেলে বাঁকা করে নেব, বাঁকা করে নিলাম, বাঁকা করে নিলে কি হলো তোমাদের এই দিক দিয়ে চোখে গিয়ে পৌঁছালো। ঠিক আছে, আর ওটাকে পিছন দিকে বাড়াইলে এই পয়েন্টে মিলবে। আর এখান থেকেও একইভাবে কিউ বিন্দু থেকে দুইটা রশ্মি নেব, একটা দর্পণের উপর লম্বভাবে, এটা দর্পণের উপর লম্বভাবে নিয়েছি, এটা প্রতিফলিত হয়ে ওই একই দিক দিয়ে ডিরেকশন দিয়ে ব্যাক করবে, আর এটা হবে তোমার এই দিক দিয়ে বাড়াই দিলে এইদিকে বাড়াই দেবো। ঠিক আছে, আর একটা আলোক রশ্মি হচ্ছে এইটা, এই আলোক রশ্মিটাকেও আমরা কি করছি, নিয়ে এটাকে এইদিকে প্রতিফলিত হয়ে সেটা কি হবে, এখানে প্রতিফলিত, এই পয়েন্টে প্রতিফলিত হবে, এটাকে আমরা যদি ও বলি, ও পয়েন্ট, আর এটা ও প্রাইম, তাহলে ও পয়েন্টে প্রতিফলিত হয়ে দিকে গেছে, আর এটা ও প্রাইম পয়েন্টে প্রতিফলিত হয়ে এই দিক দিয়ে গেছে। ঠিক আছে, এই দিক দিয়ে এসে এখানে চোখে পড়ছে আমাদের। ঠিক আছে, তো এরপর চোখ কি মনে করবে, তাহলে এই আলোক রশ্মিটাকে যদি আমরা পিছনের দিকে বাড়ায় দেই, আর এখানকার এটাকে পিছনের দিকে এই দিক দিয়ে বাড়ায় দেই, তাহলে বাড়ায় দিলে সে এখানে কি হবে, মিট করবে। তাহলে আগে পি বিন্দুর প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে, আর কিউ বিন্দুটা হলো এখানে, তার এরপরে মাঝখানে যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দুর প্রতিবিম্ব এই সেম ভাবেই তৈরি হবে। ঠিক আছে, এখানে একটুখানি বাঁকা বাঁকা হয়েছে, কিন্তু যদি এটা এক্স্যাক্টলি এখানে এই কোণটা একটুখানি ছোট হয়েছে। ঠিক আছে, এই কোণটা যদি আরেকটু আমরা সরাই নিতাম তাহলে এটা আরেকটু দূরে গিয়ে মিলতো। ঠিক আছে, এই কোণটা একটু বড় হয়ে গেছে, এই কোণটা যদি একটু ছোট করে নিতাম তাহলেই মূলত ওই রকম হইতো না। ঠিক আছে, এইবার ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এই আলো চোখে পৌঁছাচ্ছে না, আর একটু উপরে নেই। ঠিক আছে, আর একটু উপরে নেই। ওকে, এবার এইটাকে যদি আমার পিছনের দিকে বাড়ায় দেই, এবার মনে হয় বেশি দূরে মিলতেছে। আচ্ছা দেখো, আগেরটাই ঠিক ছিল আমাদের। এই যে এইটা ঠিক আছে, আগেরটাই ঠিক ছিল। তো এইটাকে পিছনের দিকে বাড়ায় দিলে মোটামুটি এবার এখানে এইরকম এই বরাবর থাক। ঠিক আছে, এবার ঠিক হয়েছে, এবার এখানে মিলছে, তাহলে এবার মোটামুটি কি হয়েছে, সোজা হয়েছে, এবার সোজা হয়েছে। ঠিক আছে, তাহলে এই রশ্মিটা এই দিক দিয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে প্রতিবিম্বটা তৈরি হবে। ঠিক আছে, এইভাবে প্রতিবিম্ব তৈরি হবে। প্রত্যেকটা পয়েন্টের প্রতিবিম্ব তৈরি করার জন্য আমরা কয়টা করে আলোক রশ্মি নেব, দুইটা করে আলোক রশ্মি নিতে হবে আমাদেরকে। ঠিক আছে, ওকে, তো এটাকে যদি আমরা, তো তাহলে আমি যদি আর একবার রিপিট করি জিনিসটাকে, তাহলে আমরা কি করেছি এখানে দেখো, তো তো আমরা কি করেছি, এইটা হচ্ছে তোমার কি প্ল্যাটফর্ম ইয়া, তো আমরা এখান থেকে একটা, তাহলে এই পি পয়েন্টের প্রতিবিম্ব আঁকার জন্য আগে এখান থেকে একটা আলোক রশ্মি নেবো, এটা আমরা জানি এটা সোজাসুজি যাবে, এই জন্য আমাদের আলোচ্য বিষয় আছে এইটা। এখানে একটা প্রতিবিম্ব আঁকবো, এখানে একটা আলোক রশ্মি নেবো, এই আলোক রশ্মি থেকে এখানে যে আলো, এই আলো এখানে এখানে যদি আমরা অভিলম্ব আঁকি, তাহলে এই আলোক রশ্মিটা এখান থেকে প্রতিফলিত হয় কি হবে, একই অ্যাঙ্গেলে চোখে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, তো চোখ ওখানে এবার আঁকবো না আমরা চোখ। ঠিক আছে, আর একইভাবে এখান থেকে একটা আলোক রশ্মি সোজা যাবে, হ্যাঁ হ্যাঁ, এটা সোজা গিয়ে, এটা সোজা যাবে, সোজা গিয়ে সোজা ব্যাক করবে। ঠিক আছে, আর একটা আলোক রশ্মি নেব আমরা এখানে। ঠিক আছে, এমন ভাবে নেব যেন এইখানে এসে মিট করে। ঠিক আছে, তো এটাকে আমরা কি করব, একই অ্যাঙ্গেলে মোটামুটি এখানে চোখ থাকবে আমাদের। ঠিক আছে, এখানে চোখ থাকবে, তো আর একটু দূরে গেলে সেটা তো মিলবেই কোথাও না কোথাও। তো এই দুইটা আলোকে যদি আমরা পিছনে এটাকে যদি আমরা কি করি, পিছন দিকে বাড়ায় দেই, ঠিক আছে, তাহলে এখানে মিলবে। আর এটাকে যদি আমরা পিছনের দিকে বাড়ায় দেই তাহলে
একই জায়গায় মিলে যাবে, ঠিক উপর নিচ বরাবর কি হবে, মিলে যাবে। ঠিক আছে, একদম পারফেক্টলি এইভাবে। তো এইটা হচ্ছে কি তোমার প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে এইভাবে চোখের কাছে প্রতিবিম্বটা এইরকম মনে হবে। ওকে, তাহলে এই আলো এই দিক দিয়ে গিয়ে এখানে প্রতিফলিত হয়ে চোখে পৌঁছাবে, আর বিপরীত দিকে বাড়াই দিব এখানে, আর এই আলোটা এদিকে। ঠিক আছে, আর একইভাবে এখান থেকে একটা আলো এই দিক দিয়ে গিয়ে এই দিকে ব্যাক করবে, আর এটা এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে ব্যাক করবে। দুইটাকে যদি আমরা পিছন দিকে বাড়াই দেই তাহলে এই আলো এখানে মিটবে, আর এই আলো এখানে মিট করবে। ঠিক আছে, তাহলে এই যে পি পি কিউ যদি বিম্ব হয় তাহলে পি প্রাইম কিউ প্রাইম হচ্ছে পি পি কিউ এর যে পি কিউ যে বস্তুটা সেই বস্তুর বিম্ব হবে পি প্রাইম কিউ প্রাইম। ঠিক আছে, ওকে। এরপর ঘ নম্বর দেখো কি বলছে, যে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে 1 ও 2 দর্পণের তুলনা করো। তাহলে 1 নম্বর হচ্ছে কি সমতল দর্পণ। তা তুলনাগুলো ছবি এঁকে করানোর দরকার নেই, আমরা যদি তুলনা করি 1 নম্বর, তো সমতল দর্পণে কেমন কেমন বিম্ব তৈরি হয়। সমতল দর্পণে আমি যদি এখানে পাশাপাশি লিখি, সমতল দর্পণে সব সময় কি হয়, অবাস্তব বিম্ব তৈরি হবে, সর্বদা অবাস্তব। তাহলে 1 নং বৈশিষ্ট্য যদি বলি আমি, সমতল দর্পণে সর্বদা অবাস্তব, আর এইখানে কি হবে, বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের, বাস্তব বা অবাস্তব। ঠিক আছে, আমরা জানি যে সি এর যদি এফ পর্যন্ত বাস্তব হয়, আর এফ এর ভিতরে ঢুকে গেলেই অবাস্তব হয়, তাই না। আর 2 নম্বর হচ্ছে এ সবসময় সমান হবে, বস্তুর সমান হবে। ঠিক আছে, অর্থাৎ সমান, অর্থাৎ বস্তু এবং বিম্ব সমান হবে, অর্থাৎ আমরা বলতে পারি বিবর্ধনের মান হচ্ছে 1 এখানে। আর এখানে কি হয়, বর্ধিত বা খর্বিত দুটাই হয়, বর্ধিত খর্বিত হইতে পারে, বিবর্ধিত হইতে পারে। খর্বিত কত, সি এর বাইরে, আবার সমানও হয়, বর্ধিত বিবর্ধিত সমান। যদি সিতে থাকে তাহলে সমান, সি এর বাইরে থাকলে, বস্তু যদি সি এর বাইরে থাকে তাহলে খর্বিত, যদি বস্তু সি এর ভিতরে ঢুকে যায় তাহলে বিবর্ধিত হয়। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে এখানে কি হয়, সবসময় সোজা বিম্ব তৈরি হয়, তাই না, সোজা বিম্ব তৈরি হয়। আর এখানে কেমন বিম্ব তৈরি হয়, সোজা উল্টা দুইটাই তৈরি হয়, সোজা অথবা উল্টা। সোজা কখন, উল্টা কখন, সব জায়গাতেই উল্টা, সোজা শুধুমাত্র এফ এর ভিতরে ঢুকে গেলে অবাস্তবটা সোজা হয়। ঠিক আছে, তো এই যে তোমার, আর এর দর্পণের কি হয়, পিছনে তৈরি হয়। যদি আমরা 4 নম্বর বলি, সব সময় দর্পণের কি হবে, পিছনে, দর্পণের পিছনে। আর এখানে কি হয়, পেছনেও হবে সামনেও হবে। ঠিক আছে, সামনেও হইতে পারে পেছনেও হইতে পারে, অবাস্তবটা পিছনে হয় আর বাস্তবটা সামনে হয়। ঠিক আছে, তো এইগুলো তুলনা করলেই হবে এভাবে, তাইলে তোমরা ছবি এঁকেও দিতে পারো। তো এইভাবেই তুলনা করতে হবে। ওকে, এরপর বলছে প্রতিবিম্ব কাকে বলে। তো আমরা জানি যে প্রতিবিম্ব হচ্ছে কোনো প্রতিফলক পৃষ্ঠে যদি একটা বিন্দু থেকে আগত আলোকরশ্মি প্রতিফলিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিট করে, অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে আসছে বলে দর্শকের কাছে মনে হয়, তখন দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। ঠিক আছে, এরপর আছে যে দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন। তো এটার পিছনের কারণ হচ্ছে প্রতিফলনের যে সূত্র ছিল সেটা। আমরা জানি প্রতিফলনের সূত্র হচ্ছে, তো দেখো প্রতিসরণের যে সূত্র সেটা আমরা জানি যে আলো যখন, তো প্রতিসরণের সূত্রটা হচ্ছে আই থিটা আই ইজ ইকুয়াল টু থিটা আর, অর্থাৎ প্রতিফলন কোণ সমান প্রতিসরণ কোণ। তো প্রতিফলন এবং প্রতিসরণ কোণ হিসাব করা হয় কার সাথে, অভিলম্বের সাথে হিসাব করা হয়। ঠিক আছে, তো যদি আমি কি করি, এই বরাবর আলো প্রতিফলিত করি, আলোটা যে আপতিত হয় এই বরাবর, তাহলে এখানে যে অ্যাঙ্গেল হবে, ঠিক আছে, এখানে যে অ্যাঙ্গেল হবে সেই একই অ্যাঙ্গেলে কি হবে, সেটা প্রতিফলিত হবে, তাই না। ওকে, এই বরাবর যাবে, এই বরাবর আপতিত হলে এই বরাবর। এখন দেখো যদি আলোটাই আসে অভিলম্ব বরাবর, আলোটাই যদি অভিলম্ব বরাবর আসে, তাহলে এখানে প্রতিফলন কোণ কত, আপাতন কোণ কত, আপাতন কোণ 0 ডিগ্রি, তাই কিনা, আপাতন কোণ 0 ডিগ্রি। অর্থাৎ যদি অভিলম্ব বরাবর আসে তাহলে অভিলম্বের সাথে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ দুটোই অভিলম্বের সাথে হিসাব করা হয়। এখন আলোটা যদি আসেই তোমার কি অভিলম্ব বরাবর, তার মানে কত ডিগ্রিতে আসছে, 0 ডিগ্রিতে আসছে। তো যাওয়ার সময় অভিলম্বের সাথে 0 ডিগ্রি করেই যাইতে হবে, তাহলে অভিলম্বের সাথে 0 ডিগ্রি, তাহলে আসছে অভিলম্বের সাথে 0 ডিগ্রি করে, তাহলে যাইতেও হবে অভিলম্বের সাথে 0 ডিগ্রি করে, তাহলে একই পথেই তাকে যাইতে হবে।
তাহলে প্রতিফলনের যে দ্বিতীয় সূত্র আছে সেটা হচ্ছে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এই সূত্রকে স্যাটিসফাই করতে গিয়েই তলের উপর লম্ব বরাবর আপতিত আলো একই পথে ফিরে যায়। বুঝতে পারছো? দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একই পথে কেন ফিরে আসে? যে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান উভয় ক্ষেত্রে 0 ডিগ্রি। এই জন্যই আপতন কোণের মান 0 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণের মানও 0 হইতে হবে। তাহলে কি হইতে হবে? ওই অভিলম্ব বরাবর আসলে অভিলম্ব বরাবরই ফিরে যেতে হবে। ওকে, তো চিত্রের আলোকে প্রতিফলন কোণের মান নির্ণয় করো। তো প্রতিফলন কোণ এখানে কত হবে? আমি যদি এখানে অভিলম্ব আঁকি, তো অভিলম্বের সাথে কত ডিগ্রি আছে? এটা হচ্ছে অভিলম্ব, তাহলে অভিলম্বের সাথে এখানে কত ডিগ্রি কোণ করে আছে? এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হবে কত ডিগ্রি? আপতন কোণের মান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে প্রতিফলন কোণ কত হবে? তোমার 40 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এখানে ছবিটা আঁকতে হবে এভাবে। তো ছবিটা এইভাবে আঁকতে হবে যে আপতিত রশ্মি এটা, তাহলে আপতিত রশ্মি এটার সাথে কোণ এইদিকে 60 ডিগ্রি হলে অভিলম্বের সাথে কোণ হবে 90 - 60 সমান 40 তো না 30, 40 হবে না, হবে কত? 30। ঠিক আছে, 30 ডিগ্রি, 90 - 60 সমান 30। তার মানে এখানে আপতন কোণের মান কত? 30 ডিগ্রি। তাহলে আপতন কোণের মান যদি 30 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণের মানও হবে কত ডিগ্রি? একই 30 ডিগ্রি হবে, অর্থাৎ যে কোণে আসছে সেই একই কোণেই। আমরা জানি যে থিটা আই সমান থিটা আর, তাহলে এখানে থিটা আই সমান 30 ডিগ্রি, 90 - 60 সমান 30, অতএব থিটা আর সমান থিটা আই যেহেতু তাহলে 30 ডিগ্রি। ঠিক আছে, এখানে ওইরকম কোনো হিসাব নাই, এত ছোট প্রশ্ন এটা এমসিকিউতেই দিবে এগুলো। এরপর বলছে পি কিউ দর্পণে গঠিত প্রতিবিম্ব বাস্তব অবাস্তব চিত্র সহ ব্যাখ্যা করা। অর্থাৎ পি কিউ হচ্ছে একটা সমতল দর্পণ, এই সমতল দর্পণে যে বিম্বতা তৈরি হয় সেটি অবাস্তব হয় নাকি বাস্তব হয় সেটা দেখাতে হবে। ঠিক আছে, তো এটা আমরা অলরেডি একবার দেখাইলাম, তো এই সেম জিনিসটাকে আবার দেখাইতে হবে। অর্থাৎ সমতল দর্পণে যে রশ্মি চিত্র সেই রশ্মি চিত্রটা আমাদেরকে আঁকতে হবে। ঠিক আছে, তো একটু আগে আমরা যেটা আঁকলাম ওই রকম করেই আঁকতে হবে এবং দেখাতে হবে যে এই যে আমরা যদি আঁকি এখানে আবার, তাহলে আমরা এখানে একটা বিন্দুর জন্য আঁকবো। ঠিক আছে, আমরা এখানে কি করব? একটা বস্তুর জন্য আমরা আঁকবো না, একটা বিন্দুর জন্য আঁকবো। তাহলে এটা হচ্ছে একটা সমতল দর্পণ, এইখানে মনে করো একটা বিন্দু আছে। ঠিক আছে, তাহলে এই বিন্দুর আমরা কি করব? এই বিন্দুটার বিম্ব এঁকে দেখাবো যেটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা আলোক রশ্মি যে কোনো বিন্দুর বিম্ব পাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে দুইটা আলোক রশ্মি লাগে। তাহলে একটা আলোক রশ্মি আমরা দর্পণের সমান্তরালেই নেব, দর্পণের সাথে লম্বভাবে নেব। দর্পণের সাথে লম্বভাবে নিলে কি হবে? এত বড় না আঁকি, তো যেটা লম্বভাবে নেওয়া দর্পণের উপর আমরা একটু আগে দেখলাম, যেটা লম্বভাবে দর্পণের উপর পড়ে সেটা ওই একই পথেই কি হয়? ব্যাক করে, তাই না? একই পথেই ব্যাক করে। ঠিক আছে, ওটা একই পথেই ব্যাক করবে। তো আর একটা কি করে নেই, আর একটা একটু বাঁকা করে নেই, আরেকটা নেই এখানে। ঠিক আছে, তো এটা কি হবে? ওই একই অ্যাঙ্গেলে কি করবে? তোমার ব্যাক করবে একই অ্যাঙ্গেলে, যে অ্যাঙ্গেলে গিয়ে পড়বে। এখানে যদি আমরা মাইডিল বরাবর অভিলম্ব আঁকার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে যে তো তো মোটামুটি এটাই আর কি, যে এখানে হচ্ছে না, তো সমান অ্যাঙ্গেল এটাই ধরে নাও সমান অ্যাঙ্গেল। ঠিক আছে, তো বেশি ছোট অ্যাঙ্গেল আঁকলে সমান করাটা কঠিন এখানে। ঠিক আছে, এই যে মোটামুটি সমান হয়েছে। ওকে, তো এখন যদি আমরা এই দুইটাকে পিছনের দিকে বাড়িয়ে দেই, অর্থাৎ এখানে যদি চোখ থাকে, চোখের নিচে এই চোখে কি করবে? দুইটা আলোয় গিয়েই পড়বে। ঠিক আছে, চোখে এই দুইটা আলোয় গিয়েই পড়বে। তো চোখের কাছে মনে হবে এই আলোটা কোন দিক থেকে আসতেছে? এই দুইটা আলো গিয়ে মিট করবে কোথায়? সরি, এই দুইটা আলো মিট করবে, এই এই আলোকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে এটা এখানে, আর এটাকে পিছনের দিকে যদি আমরা বর্ধিত করি তাহলে সেটা এখানে। তাহলে দুইটা, তাহলে এই জায়গাতে কি হবে? সেম, এটা যদি এ পি বিন্দু হয় তাহলে পি প্রাইম এইখানে তৈরি হবে। ঠিক আছে, তাহলে এইভাবে সমতল দর্পণে বিম্ব। এখন দেখো এখানে যে বিম্বটা তৈরি হয়েছে, তো এই বিম্বটা আসলে কি? অবাস্তব, কারণ আলো প্রকৃতপক্ষে পিছনে আসে নাই, আলো প্রকৃতপক্ষে এসেছে সামনের দিকে, কিন্তু দর্শকের মনে হয়েছে এই পিছনের পি বিন্দু থেকে আলো আসতেছে, সুতরাং এটি একটি অবাস্তব বিম্ব। ঠিক আছে,
অথবা দর্পণের পিছনে যদি বিম্ব তৈরি হয় সেটি ডেফিনেটলি কি হবে, অবাস্তব হবে। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে এটা ব্যাখ্যা করতে হবে। ওকে, এবার 3 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে একদল শিক্ষার্থী ব্যবহারিক ক্লাসে একটি পরীক্ষণের প্রথম পর্যায়ে একটি অবতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি কাঠি রাখায় পর্দায় এর 3.51 গুণ বড় প্রতিবিম্ব দেখতে পেল। পরীক্ষণের দ্বিতীয় পর্যায়ে পর্দায় 6 গুণ বড় বিম্ব দেখতে পেল। ঠিক আছে, দুইটাই অবতল। তোর বলছে বিবর্ধন কি? তো বিবর্ধন হচ্ছে বিম্ব এবং বস্তুর, বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বিবর্ধন বলে। তাহলে এটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় বিবর্ধন। ঠিক আছে, ভিউ মিরর বা দেখার দর্পণ হিসেবে সমতল দর্পণ ব্যবহার করা হয় না কেন? তো দেখার দর্পণ, তো এটা আসলে দেখার দর্পণ হিসেবে তো সমতল দর্পণই ব্যবহার করা হয়। এটা মূলত হয়তো রিয়ার ভিউ, অর্থাৎ রিয়ার ভিউ কোনো একটা গাড়ির পিছনের, রিয়ার মানে পিছন। ঠিক আছে, তো একটা গাড়ির পিছনের অংশ যেটা, অর্থাৎ গাড়ির ভিউ মিরর বা রিয়ার ভিউ মিরর যেটা বলতেছে, ওইখানে কেন সমতল দর্পণ ব্যবহার করা হয় না? তার কারণটা হচ্ছে যে সমতল দর্পণ যদি ব্যবহার করে তাহলে একটা গাড়ি যদি এইরকম হয়, হ্যান্ডেল এইখানে সাধারণত কি থাকে, দর্পণটা লাগানো থাকে। ঠিক আছে, এইটা যদি সমতল দর্পণ হইতো তাহলে আমরা জানি সমতল দর্পণে এই দর্পণটা যে সাইজের, সর্বোচ্চ তার দ্বিগুণ সাইজের বস্তু এর মধ্যে দেখা যাবে। যেটা আমরা শিখে পড়েছি যে সমতল দর্পণে একটা বস্তুকে ফুল দেখার জন্য তার অর্ধেক পরিমাণ সমতল দর্পণ প্রয়োজন। তাহলে এই যে দর্পণ, এই দর্পণে শুধুমাত্র এর দ্বিগুণ, এটা যত দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় তাহলে পিছনে কি সোজা 20 সেন্টিমিটার পর্যন্ত বস্তু দেখতে পাবে। ঠিক আছে, কিন্তু আমরা জানি যখন গাড়ি চালানো হয় তখন পিছনের পুরো রাস্তাটাকেই কি করতে হয়, এই ছোট্ট একটা আয়নায় দেখতে হয়। সমতল দর্পণে পুরো রাস্তাটাকে কিন্তু দেখা যাবে না, তোমার দর্পণ যতটুকু হবে তার দ্বিগুণ দৈর্ঘ্যের জায়গা শুধু এই আয়নাটাতে দেখা যাবে। কিন্তু ওইটুকু জায়গা দেখলে তো আসলে ড্রাইভারের চলবে না। ড্রাইভারকে তার পিছনে, অর্থাৎ একটা গাড়ি যদি এখানে থাকে তাহলে রাস্তা, যদি রাস্তা হয় তাহলে ওর পিছনের এই পুরো অংশটাই কি দেখতে পাইতে হয় নিরাপদ ড্রাইভিং এর জন্য। তো এটার জন্য উত্তল দর্পণ ব্যবহার করতে হয়। উত্তল দর্পণে কি হয় আমরা জানি, উত্তল দর্পণে অনেক বড় জায়গার জিনিস কোথায়, একটা ছোট জায়গায় কি এখানে দেখা যায়, তাই না? উত্তল দর্পণের ক্ষেত্রে অনেক বড় জায়গার প্রতিবিম্ব একটা ছোট্ট জায়গায় এবং কাছে দেখা যায়। আর সমতল দর্পণে সেটা হয় না। সমতল দর্পণে শুধু দর্পণটা যতটুকু হবে ততটুক বা তার দ্বিগুণ জায়গা শুধুমাত্র দেখা যাবে। এখন পুরো রাস্তা দেখার জন্য, এখন রাস্তা যদি 10 ফিট হয় তাহলে 5 ফিট আয়না নিয়ে কি গাড়ি চালানো যাবে? তো এটা হাস্যকর হবে এবং এটা অসম্ভব। ঠিক আছে, এই জন্য সমতল দর্পণ ব্যবহার করা হয় না। ঠিক আছে, তো আর ব্যবহার করা হয় উত্তল দর্পণ। ঠিক আছে, এরপর দেখো পরীক্ষণের প্রথম পর্যায়ে কাঠিটির প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং প্রকৃতি নির্ণয় করো। ওকে, তাহলে যেহেতু এটা অবতল দর্পণ, তো অবতল দর্পণে 2 সেন্টিমিটার, আমরা বিবর্ধনের মান আমরা জানি যে m ইজ ইকুয়াল টু এল প্রাইম ডিভাইডেড বাই এল। তাহলে এখানে m এর মান দেওয়া আছে 3.51, আর এল প্রাইম অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে, আর বস্তুর দৈর্ঘ্য এল এর মান দেওয়া আছে 2 সেন্টিমিটার। ঠিক আছে, 2 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এল প্রাইম বের করতে চাই এখানে, তাহলে এল প্রাইম ইজ ইকুয়াল টু এম এল। ঠিক আছে, এম এল, তাহলে এম এর মান হচ্ছে 3.51 ইন্টু 2। ঠিক আছে, তাহলে 351, 702। ঠিক আছে, 300, তো 702 আছে 70.2, 70 পয়েন্ট না 7.02, 7.02 সেন্টিমিটার। ঠিক আছে, 7 পয়েন্ট, ঠিক আছে 7.02 সেন্টিমিটার হবে বস্তুর দৈর্ঘ্য। এখন প্রকৃতিটা কিভাবে হবে? প্রকৃতি তো এখান থেকে আসলে বোঝা যাবে না যে প্রকৃতি কেমন হবে। তো আমরা জানি যে অবতল দর্পণের ক্ষেত্রে এরকম একটা অবতল দর্পণ, এটা যদি এফ হয় আর এটা যদি সি হয়,
তো সাধারণত অবতল দর্পণে যখন তোমার তো তোমার বিম্ব তৈরি হবে, বিবর্ধিত বিম্ব তৈরি হবে। বিবর্ধিত বিম্ব কখন তৈরি হয়? বিবর্ধিত বিম্ব সাধারণত তৈরি হয় তোমার যখন বস্তুটা সি এর ভিতরে থাকে, ঠিক আছে। এখন বিবর্ধিত বিম্ব এফ এর ভিতরে থাকলেও বিবর্ধিত বিম্ব বাইরে তৈরি হয়। আবার যদি সি এর ভিতরে এখানে থাকে তাহলে বিবর্ধিত বিম্ব কোথায় তৈরি হয়? এখানে তৈরি হয়, তাই না? তো যেহেতু এটা পর্দায় ফেলা গেছে, এখানে বলা আছে যে পর্দায় ফেলা গেছে, বিবর্ধিত বিম্ব বাস্তব অবাস্তব দুইটাই হইতে পারে অবতল দর্পণে, কিন্তু এটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে সেটা কি হবে? যদি খর্বিত হইতো তাহলে আমরা বলতে পারতাম যে এটা কি হবে, বাস্তব হবে, কারণ খর্বিত বিম্বগুলো সব বাস্তব হয়। আর অবতল দর্পণে শুধুমাত্র একটা পজিশন অর্থাৎ এফ এর ভিতরে ঢুকলেই অবাস্তব বিম্ব তৈরি হয় এবং সেটা বিবর্ধিত হয়। তো এখানে যেহেতু বলছে যে পর্দায় ফেলা আছে, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা জানি বাস্তব বিম্ব শুধুমাত্র পর্দায় ফেলা যায়, অবাস্তব বিম্ব পর্দায় ফেলা যায় না। তাহলে এই একটা হিন্টস আছে, এই হিন্টসটা দেখেই আমরা বুঝতে পারবো যে এই বিম্বটা বাস্তব, ঠিক আছে। ওকে, তাহলে লিখবো যে আমরা জানি যে অবাস্তব বিম্বকে পর্দায় ফেলা যায় না, বাস্তব বিম্বকে পর্দায় ফেলা যায়। আর উদ্দীপকে যে বিম্বটার কথা বলা হয়েছে সেটি পর্দায় দেখা গেছে, সুতরাং এটি বাস্তব বিম্ব, ঠিক আছে। এরপর বলছে দ্বিতীয় পর্যায়ে কি পরিবর্তন হয়েছিল, ঠিক আছে। তো দ্বিতীয় পর্যায়ে কি পাওয়া গেছে? পরীক্ষণের দ্বিতীয় পর্যায়ে পর্দায় এর 6 গুণ প্রতিবিম্ব পাওয়া গেছে। তাহলে কোন জিনিসটা পরিবর্তন হলে পর্দাটা কি হবে, অর্থাৎ তোমার বিম্ব বেড়ে যাবে? তাহলে প্রথম পর্যায়ে একটি অবতল দর্পণের সামনে 2 সেন্টিমিটার রাখছে, তাহলে সেক্ষেত্রে তারা 3.5 গুণ পেয়েছে, এরপরে 6 গুণ পেয়েছে। তার মানে ঘটনাটা কি ঘটছে? দ্বিতীয় পর্যায়ে যদি দর্পণ সেম হয়, আমরা জানি যে এটা যদি এফ হয়, এটা যদি সি হয়, তাহলে সি তে কি হয়, সমান হয়। এখন সি থেকে যত ভিতরে ঢুকবে বিম্বটা, এফ যদি কোনো বিম্ব যদি এফ এ থাকে তাহলে তার বিম্ব তৈরি হবে ইনফিনিটিতে, অসীমে এবং অনেক বড় হবে, ঠিক আছে, অসীমে এবং বিশাল বড় হবে। আর সিতে থাকলে কি হবে, বস্তুর সমান হবে। এবার সি এর বাইরে গেলে বিম্বটা আস্তে আস্তে ছোট হবে, আর সি থেকে যদি এফ এর দিকে যায় তাহলে সেটা কি হবে, বস্তুর বিম্বটা আস্তে আস্তে বড় হবে। তো তার মানে আমরা বুঝতে পারতেছি যে দ্বিতীয় ক্ষেত্রে কি ঘটছে, বস্তুটাকে এফ এর আগে যেখানে ছিল, আগে যদি এইখানে থাকে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটাকে এফ এর অধিক কাছে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ ফোকাস দূরত্বের অধিক কাছে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে বিম্ব যদি যেহেতু 6 গুণ, আগে ছিল 3.5 গুণ, পরে হয়েছে 6 গুণ, তার মানে বস্তুটাকে আগে যেখানে ছিল সেখান থেকে এফ এর কাছে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। তার কারণ আমরা জানি যে সিতে বক্রতার কেন্দ্রে বস্তু থাকলে তার বিম্ব বস্তুটার সমান হয়, যদি সি এর চেয়ে বেশি দূরত্ব হয় তাহলে বিম্ব আস্তে আস্তে ছোট হয়, আর সি থেকে যদি এফ এর দিকে নিয়ে যাওয়া হয় তাহলে বিম্ব আস্তে আস্তে বড় হয়। তাহলে যেহেতু ছোট বিম্বটা ছোট থেকে বড় হয়েছে, তার মানে বস্তুটাকে আগে যেখানে ছিল সেখান থেকে এফ এর কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে, এটাই। ওকে, তো আমাদের সৃজনশীলগুলো শেষ হইল। এইখানে আমি যদি তোমাদের, এখানে কিছু রশ্মি চিত্র আছে, এই রশ্মি চিত্রগুলো তোমাদেরকে যদি একটুখানি আবার করাই দেই তাহলে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হবে। এবং রশ্মি চিত্রগুলোই এখানে মেইন। তো এইখানে দেখো, এটা হচ্ছে উত্তল দর্পণ। এখানে যদি আমরা রশ্মি চিত্র আঁকার চেষ্টা করি, তো আমরা যে কোনো একটা পয়েন্টের, এই যে এখানে ওয়াই পয়েন্ট আছে, ওয়াই পয়েন্টের বিম্ব কিন্তু এই প্রধান অক্ষের উপরই থাকবে, কারণ ওয়াই পয়েন্টটা প্রধান অক্ষের উপর আছে। প্রধান অক্ষের উপর কোনো বস্তু থাকলে তার বিম্বটা প্রধান অক্ষের উপরই হবে। তার মানে ওয়াই এর বিম্ব এখানে 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 যে কোনো জায়গায় ওয়াই এর বিম্ব হইতে পারে। তো কোথায় হবে, আমরা এক্স এর বিম্বটা যদি বের করতে পারি, অর্থাৎ এক্স পয়েন্টের বিম্ব কোথায় হবে সেটাকে যদি আমরা বের করতে পারি, তাহলে ওর ঠিক মানে ওর সোজা বরাবর এই প্রধান অক্ষের উপরে ওয়াই এর বিম্ব তৈরি হবে। এই জন্য ওয়াই এর বিম্ব নিয়ে আমাদের কোনো টেনশন নাই এখানে, ঠিক আছে। আমরা শুধু বের করবো কার, এক্স এর বিম্ব। তো এক্স এর বিম্ব পাওয়ার জন্য আমরা জানি যে অ্যাটলিস্ট কয়টা রেখা লাগবে, 2টা রেখা, অ্যাটলিস্ট 2টা নোন রেখা লাগবে, 2টা নোন আলোক রশ্মি লাগবে আমাদের। তো আমরা জানি যে 3টে আলোক রশ্মি সম্পর্কে আমাদের জানা আছে, 3টে আলোক রশ্মি জানি যে ওগুলো কোন দিক দিয়ে যাবে। তাহলে 1 নম্বরটা আমরা জানি কি, আমাদের যেটা 1 নম্বর আছে সেটা আমরা জানি সমান্তরাল, যেটা
যেটা প্রধান অক্ষের সমান্তরাল সেটা ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে। এখানে শুধু সমান্তরাল না, প্রধান অক্ষের সমান্তরাল সেটা যাবে ফোকাস দিয়ে। আর উল্টাটা, ফোকাস যেটা, যে আলোটা ফোকাস দিয়ে যাবে সেটা প্রধান অক্ষের সমান্তরাল হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে যেটা বক্রতার কেন্দ্র সি দিয়ে যাবে সেটা সোজা হবে, সেটা কি হবে, সোজাসুজি চলে যাবে, এটা কোনো ধরনের বাঁকবে না, ঠিক আছে। তো এই তিনটা নন রশ্মি এই তিনটার মধ্যে যে কোনো দুইটা নন রশ্মি আমরা আঁকবো, তাহলে আমরা রশ্মি চিত্র আঁকবো। তো এর মধ্যে আমরা যেটা সমান্তরাল সেটা অবশ্যই আঁকবো সবসময়, আর অন্য দুইটা যে কোনো একটাকে আমরা চুজ করব। তাহলে আমরা প্রথমে একটা কি করলাম, সমান্তরাল আলোক রশ্মি নিলাম, ঠিক আছে। একটা কি নিলাম আমরা, এই সমান্তরাল আলোক রশ্মি নিলাম। এই সমান্তরাল আলোক রশ্মিটা যাবে কোন দিক দিয়ে আমরা জানি, এটা হচ্ছে যেহেতু উত্তল দর্পণ, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা কি জানি, উত্তল দর্পণের ক্ষেত্রে এটা প্রতিফলিত হয়ে কোন দিক দিয়ে যাবে, এফ বরাবর যাবে। প্রতিফলিত হয়ে কোন দিক দিয়ে যাবে, এফ এর সোজাসুজি এই দিকে যাবে। তাহলে কোন দিকে যাবে সে, তাহলে এফ এর সোজাসুজি সে এই দিক দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে কোন বরাবর যাবে সে, এফ বরাবর এই দিকে যাবে, অর্থাৎ এখান থেকে গিয়ে এফ কে কেন্দ্র করে সে কি করবে, এফ কে পয়েন্টে রেখে, সোজা পয়েন্টে রেখে সে কি করবে, ওই দিকে সরে যাবে, অভিসারী হবে, ঠিক আছে। এটা একটা গেল। আর একটা আমরা জানি যে যে আলোটা ও বক্রতার কেন্দ্র দিয়ে যাবে সেটা কোনো ধরনের বাঁকাবাকি হবে না, সেটা সোজাসুজি যাবে, তাই না। এটা যে আলো, এই আলো কি করবে, যে আলোটা ও এর সোজা পড়বে, সরি, ঠিক আছে। তো যে আলোটা ও বরাবর যাবে ওই আলোটা কি হবে, ওই ও বরাবরই ফিরে আসবে। যে আলোটা কি হবে, ও বরাবর যাবে ওটা ও বরাবরই ফিরে যাবে, ঠিক আছে। তাহলে এই দুইটা আলো যদি পিছন দিকে, এই দিকে তো মিলবে না, তার কারণ এটা যাচ্ছে এই দিকে, এটা যাচ্ছে এই দিকে, তাহলে কখনোই মিলবে না। তাহলে এদেরকে পিছন দিকে যদি আমরা বাড়াই, এখানে পিছন দিকে বাড়ানোই আছে, তাহলে এই পয়েন্টে কি হবে, মিলে যাবে, ওকে। তাহলে বিম্বটা আমাদের তৈরি হইলো কোনটা, এটা হচ্ছে ওয়াই প্রাইম আর এটা হচ্ছে এক্স প্রাইম। এই এক্স প্রাইমের বিম্বটা এখানে পাওয়া যাবে, আর ওর ঠিক নিচে প্রধান অক্ষের উপর হবে কি ওয়াই, ঠিক আছে। তো এইভাবে আমাদের বিম্বটা পাওয়া গেল। মূলত অবতল দর্পণের ক্ষেত্রে সবসময় এফ এবং আর, অর্থাৎ প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর উপরেই বিম্বটা তৈরি হবে, ডেফিনেট সবসময় এরকমই হবে, ঠিক আছে। তো এরপর যদি আমরা এখানে আঁকি, তো এইখানে দেখো বস্তুটা এখানে আছে, এখানেও সেম। তাহলে একটা আমরা সমান্তরাল আঁকবো, এটা যেহেতু অবতল দর্পণ, তাহলে এখানে আমরা কি করলাম, এটা একটা প্রধান অক্ষের সমান্তরাল নিলাম। তো প্রধান অক্ষের সমান্তরাল যে আলোটা সেটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, প্রধান অক্ষ বরাবর যাবে। কোন দিক দিয়ে যাবে সে, এটা যেহেতু অবতল দর্পণ তাহলে সে প্রকৃতপক্ষে প্রধান এই দিকে যাবে না, ঠিক আছে। দর্পণ যেহেতু সে এই দিকে আসবে, এই দিকে এসে এই প্রধান ফোকাস বরাবর কি হবে, চলে যাবে, ঠিক আছে। সে কি করবে, এই প্রধান ফোকাস বরাবর চলে যাবে, ওকে। আচ্ছা, এই দিক দিয়ে গিয়ে সে প্রধান ফোকাস। আরেকটা আঁকবো, আরেকটা আমাদের হাতে একটা আছে, ও দিয়েও আঁকতে পারি, আর একটা আমরা কি করতে পারি, ফোকাস দিয়ে আঁকতে পারি, সেটা সমান্তরালে যাবে। তো আরেকটা আলো আমরা নিতে পারি কি, যে আলোটা ফোকাস বরাবর যাবে। তো আমরা ইয়ার সুবিধার্থে এখানে ফোকাস বরাবর আলোটা নেই, ঠিক আছে। তো যে আলোটা ফোকাস বরাবর যাবে সেটা এটা সমান্তরালে যাবে। এটা কোন দিক দিয়ে যাবে, সমান্তরালে, ঠিক আছে। তাহলে যে আলোটা তোমার বস্তুটা থেকে ফোকাসের সোজাসুজি, যে আলোটা ফোকাসের সোজাসুজি গিয়ে এখানে পড়বে, ওই আলোটা প্রতিফলনের পর সমান্তরাল ভাবে কি হবে, ফিরে যাবে, ঠিক আছে। তাহলে এই দেখো সোজা এফ কে কেন্দ্র, এফ 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 বরাবর যে আলোটা এই বস্তু থেকে এই দিকে গেছে এফ বরাবর, এটা প্রতিফলনের পর এই প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এখন আমরা দেখতেই পাইতেছি এই দুইটা আলো কি হবে না, একটার সাথে আরেকটা মিট করবে না। তাহলে এই আলোটা দুইটাকে যদি আমরা পিছনের দিকে বাড়ায় দেই, তাহলে এই আলোটা কোথায় গিয়ে মিট করবে, হয়তোবা পিছনে কোনো একটা পয়েন্টে মিট করবে, ঠিক আছে। সোজা যদি করি আমরা, তাহলে এটা মোটামুটি পিছনে এই পয়েন্টে মিট করছে, ঠিক আছে। তাহলে এখানে বিম্বটা তৈরি হবে কোনটা, এটা, ওকে। তাহলে এটা হলো আমাদের বিম্ব, এটা হচ্ছে ওয়াই প্রাইম আর এটা হচ্ছে এক্স প্রাইম। তাহলে বিম্বটা এখানে তৈরি হলো। তাহলে এই দুইটা তো মিলবে না, এই দুইটা তো আলোক রশ্মি, তাহলে এটাকে পিছন দিকে বাড়াইলাম, ওটাকে পিছন দিকে বাড়াইলাম, তাহলে এখানে মিট করলো, ঠিক আছে। তাহলে এটাই হবে তার বিম্বের দৈর্ঘ্য, ওকে। এরপর যদি আমরা এই বস্তুটার জন্য রশ্মি দেখানোর চেষ্টা করি,
তাহলে একইভাবে আমরা সব সময় কি করবো, একটা রশ্মি সমান্তরালে নেব, একটা রশ্মি কি নেব, প্রধান অক্ষের সমান্তরালে নেব ডেফিনেটলি। তো প্রধান অক্ষের সমান্তরাল যে রশ্মিটা যাবে সেই আলোটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, সেই আলোটা প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে, সেই আলোটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, তো এই আলোটা গেল কোন দিক দিয়ে, ফোকাস দিয়ে গেল, অর্থাৎ এই দিক দিয়ে পড়ে সে এই দিকে আসলো। আর আরেকটা আলো থাকলো কি, যেটা ফোকাস বরাবর পড়বে, সেটা কি ফোকাস বরাবর যাবে অথবা ও বরাবর যাবে। তো ও বরাবর যদি আমরা আঁকতে যাই তাহলে এইখানে এইটা হচ্ছে ও, এই বরাবর আঁকতে গেলে এটা আয়নাকে পাবে না, তো এই জন্য এটা আমরা অ্যাভয়েড করি, এটা না আঁকি। ঠিক আছে, এটা না আঁকি আমরা বরং কোনটা আঁকি, যেটা ফোকাস বরাবর আয়নার উপর পড়বে সেটা দেখি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ফোকাস বরাবর এই দিক দিয়ে, অর্থাৎ ফোকাস দিয়ে যেটা সরাসরি আয়নাতে পড়বে। এই বিন্দু থেকে দুইটা আলোক রশ্মি, একটা এই দিক দিয়ে গেল প্রধান অক্ষের সমান্তরালে, সেটা এফ দিয়ে গেল, আর একটা ফোকাস দিয়ে যে আলোটা এসে আয়নাতে পড়বে সেটা যাবে কোন দিক দিয়ে, সেটা প্রধান অক্ষের সমান্তরাল হয়েই কি করবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়েই সেটা তোমার চলে যাবে। ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে চলে যাবে। তো চলো, আগের প্রতিফলিত রশ্মি আর এই প্রতিফলিত রশ্মিটা কোথায় মিট করবে, কোনো এক পয়েন্টে কি করবে, এই যে এখানে মিট করলো, এখানে কি করলো, মিট করলো। তাহলে আমাদের বিম্বটা তৈরি হবে কোথায়, এইখানে। ঠিক আছে, তাহলে এটা এক্স, তাহলে এক্স প্রাইম, তাহলে এই এক্স থেকে আসা আলোক রশ্মি এখানে মিলছে, তাহলে এটা হবে এক্স প্রাইম, আর ওয়াই সবসময় প্রধান অক্ষের উপরেই হবে, তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে এখানে উল্টা বিম্ব তৈরি হলো। ঠিক আছে, এখানে উল্টা বিম্ব তৈরি হলো আর একটু বড় হলো। ওকে, এখন সেম প্রসেসে এটার জন্য যদি আমরা আঁকি, তাহলে এখানে একটা সমান্তরাল নিব, সমান্তরালটা আমরা সবসময় নেওয়ার চেষ্টা করব, এটাকে কখনোই আমরা কি করব না, অ্যাভয়েড করবো না, এটা সবসময়ই নেব। তো এটা প্রতিফলনের পর যাবে কোন দিক দিয়ে, প্রধান ফোকাস দিয়ে যাবে, কোন দিক দিয়ে যাবে, সে প্রধান ফোকাস দিয়ে যাবে, ফোকাস বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে সে এইখানে প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস হয়ে যাবে। ওকে, আর আরেকটা আমরা নিতে পারি, ও দিয়ে নিতে পারি, একটা এফ দিয়ে নিতে পারি। আমরা যদি ও দিয়ে নেই, এখানেও দেখা যাবে যে ও দিয়ে নিলে আয়নাটা অত বড় করা নাই, তাহলে আমরা কি দিয়ে নেই, ফোকাস দিয়ে নেই। আমাদের সুযোগ থাকলে আমরা ফোকাস দিয়ে আর ও দিয়ে নেব। আর এটা তোমরা ডিপেন্ড করে যেটার জন্য যেটা আঁকা সহজ হবে সেটা। তাহলে যে আলোটা কি হবে, এই ফোকাস বরাবর যাবে, দেখো, তাহলে ফোকাস বরাবর এই আলোটা গিয়ে এরা প্রতিফলনের পর কি হবে, সমান্তরালে যাবে, প্রতিফলনের পর কি হবে, এইরকম সমান্তরাল হবে। ঠিক আছে, সমান্তরালে সে চলে যাবে। ওকে, তাহলে এই দুইটা মিট করছে কোথায়, এই পয়েন্টে মিট করছে, তাহলে এক্স বিন্দুর প্রতিবিম্ব তৈরি হবে এই পয়েন্টটাতে। ঠিক আছে, এই পয়েন্ট, তাহলে আর ওয়াইটা হবে তার ঠিক উপরে। ঠিক আছে, তার ঠিক উপরে। এটা কেমন হইলো, বাঁকা হয়ে গেল। ঠিক আছে, এই যে এইরকম। তো এইটা হচ্ছে তোমার, তাহলে ওয়াই বিন্দুটা কোথায় তৈরি হবে, এখানে। তাহলে এক্স ওয়াই আর ওয়াই, এটা বড় করি আঁকি, তাহলে ওয়াই, এটা ওয়াই প্রাইম। ঠিক আছে, তাহলে এইটা হলো এই এক্স ওয়াই এর বিম্ব হচ্ছে এটা। ঠিক আছে, বিম্বটা এখানে ছোট হইলো। তো এইভাবে কি করতে হবে, রশ্মি চিত্রগুলো আঁকতে হবে। এখন বিম্বটা, এই রশ্মি চিত্র আঁকার পর বিম্বগুলো কেমন হবে, তাদের প্রকৃতি কেমন হবে, এটা তোমরা সহজেই বুঝতে পারবা। কিভাবে বুঝতে পারবা, দেখো, যখন বিম্ব থেকে এই বস্তু এটা আর বিম্ব এটা, তাহলে বিম্ব দেখো দূরে, বস্তুটাই দর্পণের কাছে, তার মানে এটা বিবর্ধিত। এটা কি বিবর্ধিত, যদি দূরে হয় তাহলে বিবর্ধিত। আর উল্টা তো চেহারা দেখেই বুঝতে পারতেছো এটা উল্টা। ঠিক আছে, আর বাস্তব না অবাস্তব তো তোমরা তো আকার ক্ষেত্রেই দেখছো, আলো সত্যিকার অর্থে এখানে মিলছে, তাহলে সেটি বাস্তব। আর এইখানে কি খর্বিত, চেহারা দেখেই বোঝা যাচ্ছে এটা ছোট। তো যদি এটা বিম্ব থেকে, এটা বস্তু থেকে, আয়না থেকে বস্তুটা ছিল দূরে আর বিম্বটাই কাছে, তার মানে এটা খর্বিত। এটা কি খর্বিত, উল্টা তো দেখেই বোঝা যাচ্ছে এটা উল্টা। আর বাস্তব নাকি অবাস্তব সেটা বোঝাই যাচ্ছে যে আলো তো তোমরা একে একেই দেখলা যে প্রকৃতপক্ষে এখানে কি আলোটা প্রতিফলিত হয়ে মিলে গেল, তাহলে এটা অবশ্যই কি খর্বিত, সরি বাস্তব। ওকে, আর তৈরি হয়েছে দর্পণের সামনে, এটা তো আয়না দেখেই বোঝা যাচ্ছে। আর এটার ক্ষেত্রে যদি দেখি, দেখো দর্পণের পিছনে বস্তু আছে, দর্পণের সামনে আর বিম্ব দর্পণের পিছনে। আর দর্পণের পিছনে মানেই হচ্ছে সেটি কি অবাস্তব, দর্পণের পিছনে মানেই অবাস্তব। তখন আলো দর্পণের পিছনে কিভাবে যাবে ভাই, পসিবলই তো না। ঠিক আছে, দর্পণ দিয়ে তো আর আলো পাস করে না, কারণ এটা অবাস্তব। আর সাইজ দেখেই বোঝা যাচ্ছে এটা ছোট, আর উত্তল দর্পণে সবসময় ছোটই হবে। ঠিক আছে, আর অবাস্তব তাহলে ছোট, আর একটা কি সোজা, তো দেখি তো বোঝা যাচ্ছে এটা সোজা। ঠিক আছে,
আর এটা ক্ষেত্রে যদি আমরা দেখি এটা হচ্ছে বস্তু, তো এখানেও দেখো দর্পণের পিছনে তৈরি হয়েছে, তার মানে এটাও কি অবাস্তব। বড় নাকি ছোট দেখেই বোঝা যাচ্ছে এটা বড়। অবাস্তব বিম্ব বেশিরভাগ ক্ষেত্রেই বড় হয় না, সমতল দর্পণে আবার ছোট হয়, সমান সমান হয় সমতল দর্পণে। আর এটা সোজা দেখেই বোঝা যাচ্ছে, আর দর্পণের পিছনে সেটাও দেখে বোঝা যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা আমরা কি করতে পারি, আঁকতে পারি। তবে এই অধ্যায়ের জন্য সৃজনশীলে আমি যেটা দেখেছি বোর্ড প্রশ্নে, সেটা সবচেয়ে বেশি আসে যে কোথায় কোথায় বস্তু রাখলে, কোন দর্পণে কোথায় বস্তু রাখলে বাস্তব এবং অবাস্তব দুই ধরনের বিম্বই পাওয়া যাবে, বাস্তব ও অবাস্তব উভয় বিম্ব পাওয়া যাবে। তো এটা আমি দেখিয়েছি, এটা যদি ফোকাস দূরত্বের মধ্যে বস্তু থাকে, ঠিক আছে, তাহলেই কেবল, কারণ আমরা জানি যে এটা যদি সি হয় তাহলে এখান থেকে একটা আলোক রশ্মি কি হবে, এইদিকে যাবে, আর সি থেকে এইদিকে, অর্থাৎ দুই দিকেই সমান্তরাল হবে, এদিকেও সমান্তরাল হবে, এদিকেও সমান্তরাল হবে। তাহলে এই দিকেরটা অবাস্তব, এই দিকেরটা বাস্তব। তাহলে বস্তু যদি ফোকাসের ভিতরে থাকে, বস্তু যদি কি থাকে, সরি ফোকাসে থাকে, বস্তু যদি স্পেসিফিক ফোকাস বিন্দুতে থাকে, তাহলে অবাস্তব এবং বাস্তব দুই ধরনের বিম্বই তৈরি হয়। তো এটা তোমরা যদি বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবা সবচেয়ে বেশি ওই প্রশ্নটাই আসছে। তো আমাদের আলোর প্রতিফলন শেষ হয়ে গেল, এরপর আমরা শুরু করব আলোর প্রতিসরণ, নবম অধ্যায়। তো আজকে আমরা এই পর্যন্ত থাকি, নেক্সট ক্লাসে আলোর প্রতিসরণ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।